13 নভেম্বর 2001 কাবুলের পতন হয়েছে। উত্তরে জোট রাজধানীর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। একে একে পতন হয় আফগানিস্তানের অন্যান্য প্রাদেশিক গুরুত্বপূর্ণ শহরগুলো। কাবুলের উপকণ্ঠে বাকরাম ওয়ারবেচের পাশে তৈরি করা হয়েছে আফগানিস্তানের প্রধান মিলিটারি প্রিজন। এই কুখ্যাত জেলখানার নাম পারভেজ ডিটেনশন ফ্যাসিলিটি। সেখানে একটা অস্থায়ী হাসপাতাল করা পাহারায় আহত 4 জনের চিকিৎসা চলছিল। এর মধ্যে একজন 27 দিন পর মারা যায়। ওমরের গুলি লেগেছিল কাঁধে। কলার ভ্রূণ ভেঙে দিয়ে গুলিটি বের হয়ে যায়। আমেরিকানদের চোখে এই 3 জন খুব গুরুত্বপূর্ণ বন্দী। তাই ভালো চিকিৎসা দিয়ে এদের দ্রুত সারিয়ে তোলার চেষ্টা চলছে। 4 মাস হলো ওমর হাসপাতালের বেডে। দ্বিতীয় মাস থেকে তার হাত অথবা পা স্টেনলেস স্টিলের শিকল দিয়ে বেডের সাথে বেঁধে রাখা হয়। হাত জোড়া লাগা আর ক্ষত শুকিয়ে আসার সাথে সাথে কাঁধের ব্যান্ডেজটা ছোট হয়ে এসেছে। এখন বাম হাতটাকে গলার সাথে ঝুলিয়ে রাখতে হয়। সেটাও রাখতে হবে আরও কিছুদিন। 4 মাস 17 দিন পর তাকে জেলখানার সেলে নিয়ে রাখা হলো। দেওয়া হলো আলাদা কায়দির পোশাক, কম্বল, একজোড়া স্যান্ডেল। বিমান রাখার পরিত্যক্ত বিশাল হ্যাঙ্গারকে মেরামত করে জেল বানানো হয়েছে। স্টিলের তার দিয়ে বানানো ছোট্ট ছোট্ট খাঁচার মতো সেল বানিয়ে এখানে বন্দীদের রাখা হয়। ওমরের শরীর অনেক দুর্বল আর শীর্ণ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করলেই হাঁপিয়ে ওঠে। কিছুক্ষণ এক জায়গায় বসে থাকলেই ঘুমিয়ে পড়ে। এই ঘুমটা তাকে অনেক প্রশান্তি দেয়। যতক্ষণ ঘুম থাকা যায় ততক্ষণ সব ভুলে থাকা যায়। শারীরিক মানসিক কোনো যন্ত্রণা তাকে আর কষ্ট দেয় না। এখানে বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় অনেক নির্যাতন করা হয়। সেসব চিৎকার ওমর তার সেল থেকে শুনতে পায়। তখন ঘুম ভেঙে যায়। কিন্তু আজ ঘুম ভাঙল একজন আমেরিকান সৈন্যের হাঁকডাকে। এই প্রথম এমন গভীর রাতে ওমরকে জাগানো হলো। বলল, 10 মিনিটের মধ্যে প্রস্তুত হও। আমি 10 মিনিটের পর আসবো তোমাকে নিতে। ওমর বলল, আমার প্রস্তুত হওয়ার কিছু নেই। আমি সবসময় প্রস্তুত থাকি। চাইলে এখনই নিয়ে যেতে পারো। ওমরের কথায় কোনো পাত্তা না দিয়ে সৈন্যটি চলে গেল। আর ঠিক 10 মিনিট পর এসে ওমরের পায়ে লোহার বেড়ি পরিয়ে কালো কাপড়ের তৈরি শপিং ব্যাগের মতো একটি বড় টুপি দিয়ে মাথা থেকে কাঁধ পর্যন্ত ঢেকে দেওয়া হলো। এরপর 2 জন সৈন্য তাকে দুদিক থেকে ধরে টানতে টানতে কোথাও নিয়ে চলল। উজ্জ্বল আলো ভরা একটা অফিস রুমের মতো ঘরে নিয়ে ওমরের মাথার কালো টুপিটি খুলে ফেলা হলো। তারপর প্রায় ধাক্কা দিয়ে তাকে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। তার সামনে সামরিক পোশাক পরা 4 জন অফিসার। একজনের হাতে একটা ফাইল হাতে অফিসারটি বলল, খুব ছোট্ট কয়েকটি প্রশ্ন করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। আশা করছি তুমি আমাদেরকে সহযোগিতা করবে। ওমর কোনো উত্তর দেয় না। তাকে নিশ্চুপ দেখে অফিসারটি বলে, তুমি আল কায়দার একজন নেতৃস্থানীয় লোক। তুমি জানো ওসামা বিন লাদেন এখন কোন এলাকায় আছে, ঠিক কোথায় আছে? কিছুটা সময় নিয়ে ওমর উত্তর দিল, আমি জানি না তিনি কোথায় আছেন। আর তোমরা ভুল করছো, আমি আল কায়দা না। ওমরের মুখে পরিষ্কার ইংরেজি শুনে প্রশ্ন করতে ভ্রু কুঁচকালো। বাকিরা হেসে দিল। অন্য আরেকজন অফিসার হাসতে হাসতে বলল, আমরা এখন ওসামা বিন লাদেনকে এখানে ধরে এনে যদি জিজ্ঞেস করি, সেও বলবে আমি আল কায়দা না। এমনকি এও বলতে পারে আমি ওসামা বিন লাদেন না, আমি ডুপ্লিকেট। সবাই হা হা করে হাসতে লাগলো। হাসি থামলে আগের অফিসার বলল, শোনো, আমরা তোমার সম্পর্কে খুব ভালো মতোই জেনেই বলছি তুমি আল কায়দা। আর তুমি খুব ভালো মতোই জানো বিন লাদেন কোথায় আছে। তুমি আমাদেরকে সহযোগিতা করো, বিনিময়ে আমরা তোমাকে সসম্মানে মুক্তি দিব। ওমর একটু উত্তেজিত হয়ে ওঠে। কণ্ঠস্বর একটু উঁচু করে বলে, আমি বলছি আমি আল কায়দার না। আর আমাকে বলো, কোন প্রমাণে তোমরা আমাকে আল কায়দা বলছো? ওরা যেন ওমরের এ প্রশ্নে অপেক্ষায় ছিল। বেশ খোশ মেজাজে পরস্পরকে মুখের দিকে তাকালো। একজন কলিং বেল চাপলো। সেন্ট্রি দরজা খুলে উকি দিল। অফিসার বলল, তাকে আসতে বলো। কিছুক্ষণ পর সেখানে প্রবেশ করলো একজন ইউনিফর্ম পরা আমেরিকান অফিসার। ক্লিন শেভড, মঙ্গোলয়েড এশিয়ান চেহারা। অফিসার একটা চেয়ার টেনে ওমরের সামনে বসলো। ওমর তাকে দেখেই
স্মৃতিতে হাত রাতে লাগলো। কোথায় যেন দেখেছে একে। মিষ্টি মিষ্টি হেসে অফিসারটা জিজ্ঞেস করলো, আমাকে চিনতে পেরেছে ওমর? ওমরের স্মৃতি তোলপাড় হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওমর একে চেনে। এই হাসি, এই কণ্ঠ, এই ইংরেজি উচ্চারণ বিস্ময়ের ধাক্কায় গোল গোল করে গেছে ওমরের চোখ। রায়ওয়েন্ডের ইজতেমায় পরিচিত হওয়া সেই লম্বা দাড়ি, সুন্নতি পোশাক, কপালে নামাজের দাগ, সর্বদা জিকির আজকার আর কোরআন তেলাওয়াতে মশগুল জিকিরে ফিকিরে থাকা সেই জাপানি শিমুজি। হা হয়ে যাওয়া ওমরের মুখ থেকে বের হলো, ও মাই গড, ইটস ইউ শিমুজি। ইয়েস, ইটস মি। কি খবর বলো? চাকরি বলে কথা। অফিসার চারজন হাততালি দিল, যেন তারা এতক্ষণ এক মজার মঞ্চ নাটক দেখে শেষ করলো। শিমুজি ইউএস আর্মির কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট। তাবলিগের ছদ্মবেশে তালিবানদের ভেতরে ঢুকে কাজ করেছে। শিমুজি বলল, আমাকে সাহায্য করো ওমর। তুমি জানো বিন লাদেন কোথায় আছে। তুমি খালিদের বন্ধু ছিলে। খালিদের বাবা আবদুল্লাহ হলেন মোল্লা ওমর আর ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠজন। মোল্লা ওমর আর বিন লাদেন ভিতরে লিয়াজো করার কাজটা করত মি আবদুল্লাহ। তুমি এই পরিবারের ঘনিষ্ঠ মানুষ, নিশ্চয়ই তুমি জানো বিন লাদেনের খবর। প্লিজ হেল্প মি ওমর, হেল্প মি টু হেল্প ইউ। শিমুজির কথা শুনতে শুনতে ওমরের ভেতরে দাউ ধাউ করে জ্বলে ওঠে আগুন। এই শিমুজি তার টিমে একসাথে ট্রেনিং করেছে। ওমর আহত হওয়ার পর বারবার হসপিটাল দেখতে গেছে। তখনই সে জেনেছে খালিদের বাড়িতে তার অবস্থানের কথা। বাকি খোঁজ পাওয়াটা শিমুজির জন্য অনেক সহজ ছিল। তার দেওয়া তথ্যের উপরই আকাশ থেকে ড্রোন তাদের পাকমানের বাড়ির উপর নজর রাখত। আর তার তথ্যে নিশ্চিত হয়ে সেখানে বোমা ফেলা হয়েছিল। শিমুজি বলল, আই এম সরি ওমর, সেদিন আমরা একটা ভুল করে ফেলেছি। আমরা জেনেছিলাম সেদিন মি আবদুল্লাহ তার পরিবারের সাথে দেখা করার জন্য এসেছিলেন। কি করব বলো, আমরাও তো মানুষ, আমাদেরও ভুল হয়। এমন ভুল যেন আর না হয়, তাই এখন আমাদেরকে একটু সাহায্য করো। আই প্রমিস, তুমি হেল্প করলে আমাদের ধারা আর কোনো ইনোসেন্ট ক্যাজুয়ালিটি হবে না। ওমর রাগে কাঁপছে। এদের উপর প্রতিশোধ নেওয়ার এখন একমাত্র উপায় হলো ভুল তথ্য দিয়ে এদের বিভ্রান্ত করা। প্রচন্ড রেগে কাঁপতে কাঁপতে ওমর বলল, আমি জানি বিন লাদেন কোথায় আছে, কিন্তু আমি বলবো না। পারলে আমার কাছ থেকে কথা বের করো, ইউ কোল্ড ব্লাডেড মার্ডারার। এরপর থেকেই সিআইএ টর্চার ম্যানুয়াল বন্দির মুখ থেকে কথা বের করার জন্য যতগুলো মারাত্মক টেকনিক আছে প্রায় সবগুলো ওমরের উপর প্রয়োগ করা হয়েছে, কিন্তু তবুও তার মুখ থেকে একটা শব্দ তারা বের করতে পারেনি। একটা টেবিলের উপর 4 হাত পা পেতে মুখমণ্ডলের উপর ভেজা কাপড় রেখে তার উপর পানি ঢালতে থাকলে সেই ব্যক্তি পানির নিচে ডুবন্ত মানুষের মতো মৃত্যু যাতনা অনুভব করে। সিআইএর এই কুখ্যাত শাস্তির নাম ওয়াটার বোর্ডিং। কেউ কেউ ওয়াটার বোর্ডিং এর সময় মারাও যায়। ওমরকে এই শাস্তি দেওয়া হয়েছে লাগাতার 7 দিন। অতিরিক্ত শাস্তি ওমরের স্নায়ুতন্ত্র অসাড় করে ফেলেছে। এখন আর ওমর কোনো শাস্তি টের পায় না। ওরা খুব যত্নের সাথে ওমরের উপর এই শাস্তিগুলো প্রয়োগ করে, যেন সে মরে না যায়। ওমর তাদের কাছে খুব দামি বন্দী, কারণ সে একমাত্র বন্দী যে নিজের মুখে বলেছে যে সে জানে ওসামা বিন লাদেন কোথায় আছে। তাই আরো ভালো মতন ইন্ট্রোগেশনের জন্য ওমরকে কিউবার গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগস্ট 2002। গুয়ান্তানামো বে, কিউবা। কিউবার দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগরের ভিয়েতনাম উপসাগরের কিউবার কাছ থেকে লিজ নেওয়া জমিতে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে এক ভয়ঙ্কর জেলখানা নির্মাণ করেছে আমেরিকা। 9/11-এর কয়েক মাস পরে অনেকটা তাড়াহুড়া করে এই জেলখানা বানায় তারা। মানবাধিকার লঙ্ঘনজনিত জবাবদিহিতা এড়াতে আমেরিকার নিজ দেশের মাটিতে এমন জেল তৈরি করেনি বলে ধারণা করা হয়। আমেরিকার চোখে যারা ভয়ঙ্কর অপরাধী এবং যারা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদেরকে তারা এনিমি কমব্যাটেন্ট হিসেবে এবং যুদ্ধাপরাধী হিসেবে বিচার করার জন্য এই স্পেশাল কারাগারটি তৈরি করেছে।
সে বিচারে ওমর নিঃসন্দেহে ভয়ঙ্কর অপরাধীদের একজন, যে আমেরিকার মোস্ট ওয়ান্টেড অপরাধী ওসামা বিন লাদেনের খবর জানে, কিন্তু বলছে না। নন-স্টপ ফ্লাইটে বাগরাম এয়ারবেজ থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে গুয়ান্তানামো বে-তে। 20 জনের এই দলের সবাইকে কমলা রঙের কায়দি পোশাক পরিয়ে পায়ের ডান্ডা বেড়ির সাথে কোমর আর হাতে চেন দিয়ে বেঁধে মাথায় কালো জম টুপি পরিয়ে মার্কিন সামরিক পরিবহন প্লেনে তোলা হচ্ছে। প্লেনের পাটাতনের হুকের সাথে পায়ের ডান্ডা বেড়ি লক করে দেওয়া হয়েছে। পুরো ভ্রমণে যেন টয়লেট যেতে না হয় সেজন্য সবাইকে ডাইপার পরিয়ে দিয়েছে। খাবার পানিহীন প্রচণ্ড গরমে এই কার্গোর ভেতরটা নরকের অনুভূতি এনে দেয়। গুয়ান্তানামো কারাগারে বন্দির ধরন অনুযায়ী অনেকগুলো ক্যাম্প আছে, যেমন ক্যাম্প এক্স-রে, ক্যাম্প ডেল্টা, ক্যাম্প ইকো। কিন্তু এইসব ক্যাম্পগুলোর মধ্যে আরেকটি ক্যাম্প আছে যেটাকে বলা হয় হাইলি সিকিউরিটি জেল। ভয়ঙ্কর সন্ত্রাসীদের সেখানে রাখা হয়। সেটার নাম ক্যাম্প 7। এই ক্যাম্প 7-এ ওমরকে রাখা হয়েছে। এখন তার কোনো নাম নেই, আছে একটা নাম্বার, তাকে 110 নামে ডাকা হয়। ছোট্ট যে সেলটাতে তাকে রাখা হয়েছে সেটা কবরের চেয়েও একটু বড়। দেওয়ালের সাথে ঝুলানো একটি লোহার স্লিপিং বাঙ্ক, তার উপর একটা পাতলা কম্বল। সেলে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে। নামাজের সময় কিংবা ক্যাবলা কোনোটাই সে বুঝতে পারে না। অনুমানের উপর ওয়াক্ত আর ক্যাবলা নির্ধারণ করে নামাজ পড়ে নেয়। আসার পথে কার্গো প্লেন চোখ হাত পা বাঁধা অজুহীন অবস্থাতে ওমর নামাজ ছাড়েনি। এখন তাকে নামাজের কথা ভাবতে হয় না। ওয়াক্ত হলে শরীরই তাকে মনে করিয়ে দেয়। ঠিক যেভাবে খিদে লাগলে খাবারের কথা মনে পড়ে, তেমনই নামাজ তাকে এই দুঃখ কষ্টের মধ্যে প্রশান্তি দেয়। 5 বার নামাজে সে অনুভব করে তার প্রভু তাকে ছেড়ে যায়নি। তাকে নীরব নির্জন বিচ্ছিন্ন সেলে রাখা হয়েছে। একাকিত্ব একটা শাস্তি। ওরা ওমরকে এই শাস্তিটা দিতে চায়, কিন্তু ওরা জানে না ওমর এই একাকিত্ব, এই নির্জনতা এখন এনজয় করে। যত নির্জনতা ধ্যান তত গভীর। সে গভীর ধ্যানের ভেতরে সে তার ইমামকে পায়, তার মাকে পায়, এখন আসমাকেও পায়। কেন যেন আর কেউ তার ধ্যানে আসে না। ইমাম তাকে বলেছিলেন, অপবিত্র অন্তরে পবিত্র সত্তা আসে না, আবার পবিত্র অন্তরে অপবিত্র সত্তা আসে না। দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে ওমর ঘুমিয়ে পড়ে। আর ঘুমিয়ে পড়ার ঠিক 10 মিনিটের মাথায় তার সেলের দরজা খুলে সেন্টি তার পায়ের উপরে 1 বালতি বরফ শীতল পানি ঢেলে দেয়। বেজে শরীর নিয়ে লাফ দিয়ে উঠে বসে ওমর। প্রচণ্ড শীতে ঠক করে কাঁপতে থাকে। সেন্টি সেলের দরজা থেকে সরে দাঁড়ালো। সেখানে এসে দাঁড়ালো 6 ফিটের বেশি উচ্চতার একজন মেজর। মুখে শয়তানি হাসি। নিজের পরিচয় দিয়ে বলল, আমি মেজর এন্ড্রু। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে কথা বলানোর। যদি সব কথা বলতে চাও তবে দরজায় শব্দ করো। তোমাকে গরম কাপড়ে মোজা, মোটা তোশক এবং তুলা লেপ দেওয়া হবে। আর কথা বলতে না চাইলে এখন ঘুমিয়ে পড়ো, সকালে দেখা হবে। ও হ্যাঁ, চাইলে গরম কফিও পেতে পারো তুমি। গুড নাইট। দরজা বন্ধ হয়ে গেল। লাইট অফ হয়ে গেল। খাড়া অন্ধকারে ঢেকে গেল সেল। গায়ের জামা পায়জামা সম্পূর্ণ ভেজা, কম্বল ভেজা, সারা ফ্লোরে পানি ছোপ ছোপ করছে। প্রচণ্ড ঠান্ডায় তার এখন এমন কাঁপুনি হচ্ছে যে লোহার বাংটা কটকট করে শব্দ হচ্ছে। অন্ধকারের ভেতরে গা থেকে জামাটা খুলে ফেলে সে সেটা দিয়ে বাঙ্কের উপরে পানি মুছে ভেজা কম্বল দিয়ে উপর শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে বলতে থাকে, আল্লাহ ঘুম দাও, আল্লাহ ঘুম দাও। গভীর ধ্যানের ভেতরে চলে যায়। ঘুমিয়ে যায় তার জাগতিক দেহ। কাঁপুনিতে ঘড়ির কাঁটার মতো কটকট ছন্দে বাঙ্কের যে শব্দটা হচ্ছিল সেটা ধীরে ধীরে থেমে গিয়ে সেলের নির্জনতা পাথরে পরিণত করে দেয়। ঠিক 1 ঘন্টা পর সিলিংয়ের 500 ওয়াটের লাইটটা জ্বলে ওঠে। আর প্রচণ্ড শব্দে দরজা খুলে মেজর এন্ড্রু চিৎকার করে বলে, হেই কুকুরের ছানা, ভালো ঘুম হচ্ছে তো? কোনো অসুবিধে নেই তো? তীব্র আলোর ধাক্কায় ওমর চোখ খুলতে পারে না। 2 হাত দিয়ে চোখ ঢেকে রাখে। মেজর তার হাতের ব্যাটন দিয়ে ক্রমাগত বাড়ি মারছে সেলের লোহার দরজায়। সে শব্দ এখন তীক্ষ্ণ তীব্র যে সেটা ওমরের মগজের ভেতরে আঘাত করছে। ওমর কিছুটা ধাতস্থ হয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ মেজর, খুব ভালো ঘুম হচ্ছে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হসপিটালিটি।
থপ করে মেজর এন্ট্রির মুখ থেকে হাসিটা নিভে যায়। অবাক হয়ে সে ওমরের দিকে তাকিয়ে থাকে। আর এসব শয়তানির জন্য প্রতিটা কায়েদি তাকে ঘৃণা করে, তাকে প্রকাশ্যে গালাগালি করে। সে গায়ের জাল মিটিয়ে তাদের পেটায় আর তারাও তাদের গালমন্দ চালিয়ে যায়। এত কষ্ট দেওয়ার পরও এত ভদ্র ভাষায় ধন্যবাদ এন্ট্রুর গালে যেন এক চড় কষিয়ে দিল। বাকি রাত আর সে ওমরের ছেলের কাছে আসেনি। ওমর খুব দামি একজন বন্দী, যার কাছে ওসামা বিন লাদেনের খবর আছে, যে লাদেনকে সারা পৃথিবী হন্য হয়ে খুঁজছে। কিন্তু ওমরকে ওরা কোনোভাবে কথা বলতে পারছে না, আবার শাস্তির লিমিটও ক্রস করতে পারছে না। তাই এত দামি বন্দিকে এত সহজে মরতে দিতে চায় না। এটা ওমরের প্রতিশোধ। পুরো মার্কিন প্রশাসন কয়েদি নাম্বার 110-এর কাছে অসহায়। ওমর তাদের এই অসহায়ত্বটা দেখতে চায়। তারা চাইলেও অনেক কিছুই পারে না। প্রতিবার ওয়াটার বোর্ডিংয়ের সময় যখন নিঃশ্বাস বন্ধ হয়ে ব্রেনে অক্সিজেন যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়, ঠিক তখনই সেই সময় ওমরের অনুভূতি শূন্য হয়ে যায়। কোনো কষ্ট যন্ত্রণা অনুভব করে না। তার হাত পা ছেড়ে দেয়। ওরা মনে করে যে সে মরে যাচ্ছে, তাই তাড়াতাড়ি তাকে সুস্থ করে তোলে। বেশিরভাগ মানুষই পুরো 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে না, কিন্তু কেউ কেউ 5 মিনিট পর্যন্ত পারে। প্রচণ্ড কষ্ট সহ্য করার ক্ষমতা উমারের শারীরিক সক্ষমতা বাড়িয়ে দিয়েছে, সেটা এরা ধরতে পারছে না। উমারের জন্য এটাই আল্লাহর পক্ষ থেকে আসা সাহায্য। ইমাম বললেন, কখন তুমি বুঝবে যে তোমার কাছে আল্লাহর সাহায্য আসছে? এটা তখন যখন তুমি ধৈর্য ধরার ক্ষমতা লাভ করছো। মানুষের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট পেয়েছেন নবী আলাইহি ওয়াসাল্লামগণ, আর মানুষের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্য ধরেছেন তারা। তাই মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর সাহায্য পেয়েছেন তারা। মনে রেখো, ধৈর্য ধরার ক্ষমতা আসে ঈমান বা বিশ্বাস থেকে। যার বিশ্বাস যত বেশি, তার ধৈর্য ধরার ক্ষমতা তত বেশি। এন্ড্রু বুঝে গেছে ওমরকে শারীরিক শাস্তি দিয়ে লাভ নেই। ওরা তাকে অসুস্থ মনে করে তার স্নায়ুতন্ত্র বরবাদ হয়ে গেছে, তাই সে কোনো ব্যথা পায় না। তাই তারা তাকে মানসিক অত্যাচার করার পরিকল্পনা করে। এন্ড্রু একদিন একটা কোরআন শরীফ নিয়ে আসে ওমরের কাছে। বলে, তুমি যদি মুখ না খোলো তবে এই কোরআন আমি তোমার সামনে পুড়িয়ে দেব। বলো তুমি মুখ খুলবে কিনা? ওমর বলে, কোরআন কোথায়? আমি তো দেখছি একটা সুন্দর করে বাঁধাই করা কয়েক দিস্তা কাগজ মাত্র। তুমি তো শুধুমাত্র কাগজটাই পোড়াতে পারবে, কিন্তু এর ভেতরে যে শিক্ষাটা আছে সেটা কি পুড়বে? তুমি নিশ্চিত থাকো, আমার সামনে তুমি কোরআন পোড়ালে আমি বিন্দুমাত্র কষ্ট পাবো না। আমি আফগানিস্তানে আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়েছিলাম কি এই কয়েক দিস্তা কাগজের জন্য? আমাকে কি তোমরা এত বোকা মনে হয়? এটা শুনে এন্ট্রু লাজবাব হয়ে মাথা ঝাঁকিয়ে বলেছিল, মেক সেন্স। এরপর এন্ট্রু শুয়োরের মাংসর 1 প্লেট স্যান্ডউইচ ওমরের ছেলে রেখে বলেছিল, বাঁচতে হলে এই হারাম খেয়ে বাঁচতে হবে, নইলে কথা বলতে হবে। টানা 3 দিন ওমর না খেয়ে সেলের মধ্যে পড়েছিল। পরে অবস্থা বেগতিক দেখে তাকে হালাল খাবার দেওয়া হয়েছিল। সে খাবার খাওয়ার পর এন্ট্রু বলল, তোমার এই হালাল খাবারের মধ্যে শুকরের তেল ছিল। ওমর বলল, প্রিয় এন্ট্রু, তুমি যখন আমাকে হারাম খাবার দিয়ে সেটা খেতে বলেছিলে, আমি তখন তোমাকে বিশ্বাস করেছিলাম। তোমার সত্যবাদীতে বিশ্বাস করেছিলাম বলে আমি হারাম খাবারটি খাইনি। আবার তুমি যখন হালাল বলে আমাকে এই খাবারটা খাওয়ালে, তখন আমি তোমাকে বিশ্বাস করে খেলাম। ওটা আমার জন্য হালাল হয়ে গেছে। কিন্তু তুমি নিজের কথা ভাবো তো একবার, একটা মানুষ তোমাকে সম্মান করে বিশ্বাস করেছিল, তার যোগ্য আসলে তুমি ছিলে না। এভাবে মেজর এন্ট্রুর সাথে দিনের পর দিন ওমরের মনস্তাত্ত্বিক লড়াই চলছিল। গুয়ান্তানামো জেলের অন্যান্য ক্যাম্পের বন্দীরা অনেক সুযোগ সুবিধা পেলেও ক্যাম্প 7-এর ভয়ঙ্কর আল কায়দা সন্ত্রাসী ওমরের ভাগ্যে তার ছিটে ফোঁটাও মেলেনি। ক্যাম্প 7 ইনচার্জ মেজর এন্ট্রু বদলি হয়ে যায় 2004-এর জুন মাসে। সেই সময় পর্যন্ত এখনো পৃথিবীর আলো আকাশ দেখতে পায়নি ওমর। ডিসেম্বর 2005। তোরাভোরা পাহাড়ের যুদ্ধে ওসামা বিন লাদেনকে ধরার চেষ্টা ব্যর্থ হওয়ার পর 2004 পর্যন্ত তার কোনো খবর কেউ পায়নি। পৃথিবীর সমস্ত শক্তি কাজে লাগিয়েও তারা বিন লাদেনকে খুঁজে পায়নি, যতক্ষণ পর্যন্ত না সে নিজে ভিডিও টেপের মাধ্যমে মেসেজ দিয়ে জানান দিয়েছেন, যেটা কাতারের আল জাজিরা নিউজ নেটওয়ার্ক প্রচার করে সারা দুনিয়ায় হইচই ফেলে দেয়। এতদিন পর্যন্ত 9/11-এর মাস্টারমাইন্ড ধরাছোঁয়ার বাইরে থাকবে, এটা আমেরিকানরা মেনে নিতে পারছে না।
দীর্ঘদিন এক লক্ষ্যে কাজ করার ফলে পারস্পরিক সম্পর্কের বোঝাপড়া কাজে লাগিয়ে তথ্য বের করার জন্য কাউন্টার ইন্টেলিজেন্স স্পেশাল এজেন্ট মেজর আকিহিকো ওরফে সিমোজিকে ভিয়েতনাম বেতে পাঠানো হয়। ইন্ট্রোগেশন সেলে ওমর আর সিমোজি মুখোমুখি, রুমের মধ্যে শুধুমাত্র ওরা দুজন। ইন্ট্রোগেশনে সবসময় ওমরের হাতে হ্যান্ডকাফ পরা থাকে, কিন্তু সিমোজি সেটা খুলে দিয়েছে। 2 কাপ কফি এনে ওমরের দিকে একটা কাপ এগিয়ে দিয়েছে। ওমর কাপটা স্পর্শ করে না। সিমোজি নিজের কফিতে চুমুক দিয়ে বলে, আমি তোমাকে পুরোটা সময় ফলো করেছি, বাকরাম থেকে ভিয়েতনাম পর্যন্ত। প্রতিদিন তোমার আপডেট রেখেছি। একমাত্র আমি জানি তোমার কাছে ওসামা বিন লাদেনের কোনো খবরই নেই। তুমি নিজেকে কষ্ট দিয়ে আমাদেরকে বাঁধন নাচিয়েছ। তুমি জিতে গেছো ওমর। আমার প্রতি ঘৃণা রেখো না। আমি তোমার কাছে এসেছি, এটা আমার জবের চেয়েও বেশি কিছু। তালিবানদের রিংয়ের মধ্যে ঢুকতে আমাকে দীর্ঘদিন মুসলিম সেজে মুসলমানদের মতো অভিনয় করতে হয়েছে, আর সেই অভিনয় করতে করতে কিছু বিশেষ আমার মধ্যেও ঢুকে গেছে। যাই হোক, আমি জানি তুমি আমার কোনো কথায় আর বিশ্বাস করবে না। সেটাই স্বাভাবিক। তোমার মনের মধ্যে কি আছে আমি জানি না। তুমি বিন লাদেন সম্পর্কে কিছু জানো না, মানলাম, কিন্তু এটা তো জানো তোমার শ্বশুর মীর আব্দুল্লাহ কোথায় আছে? খুব শান্ত কণ্ঠে ওমর বলল, বাকরামের যুদ্ধে আহত হয়ে সুস্থ হওয়ার পর আমি আর তালিবানদের হয়ে যুদ্ধ করতে চাইনি। কেন জানো? কেন? কারণ যুদ্ধটা একটা ফিতনা। এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে হত্যা করছে। প্রতিপক্ষ পরস্পরকে আল্লাহু আকবার বলে গুলি করছে। আমি আমার হাতে আমার কোনো মুসলিম ভাইয়ের রক্ত লাগাতে চাইনি। জেহাদ আমার কাছে ইবাদত। অন্যায় আর জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই জেহাদ। কোরআনে জুলুম আর জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। পৃথিবীর যেখানে জুলুম হবে সেখানেই জেহাদ হবে। এটার জন্য তোমার আল কায়দা হতে হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে যারা লড়েছিল তারা জিহাদ করেছিল। ভিয়েতনামে আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে যারা করেছিল তারা জিহাদ করেছিল। আফগানিস্তানে যারা সোভিয়েতের বিরুদ্ধে লড়েছিল তারা জিহাদ করেছিল। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সপক্ষে দাঁড়ানোর নাম জিহাদ। এটাই বিশ্বজনীন মানবতা। এটা তেমন নতুন কিছু না। কিন্তু তোমার আর আমার বিশ্বাসের মধ্যে যে পার্থক্যটা সেটা স্পষ্ট। তুমি তোমার দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি রাখো না, আর তুমি শুধুমাত্র বেতনের জন্য যুদ্ধ করো, নয়তো তুমি অন্ধ। তোমার স্বজাতির অন্যায় তোমার চোখে পড়ে না, কিন্তু ইসলাম আমাকে শিক্ষা দেয়। আমি ততক্ষণ তোমার আনুগত্য করব যতক্ষণ তুমি সত্যের উপর দাঁড়িয়ে থাকবে। ইসলামে আনুগত্যের একমাত্র ভিত্তি হলো ইনসাফ। তুমি আমার মুসলিম ভাই হয়ে যদি জুলুম করো তবে আমার প্রতি নির্দেশ আছে তোমার হাত চেপে ধরার। আমার সেই জালিম ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোটাই তখন আমার জন্য জেহাদ। তোমরা ইসলামের প্রকৃত অর্থ বোঝো না। তোমরা শুধু বোঝো ইসলাম মানে শান্তি, কিন্তু না, ইসলাম হলো অশান্তির বিরুদ্ধে শান্তি। এক নাগাড়ে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে ওমর, তাই থামে। ঘরভর্তি নীরবতা নেমে আসে। সিমোজি মুগ্ধ হয়ে উমারের কথাগুলো শুনছিল। সে খালিদের কথা শুনেও মুগ্ধ হতো। এরা ফ্যানাটিক আর ঘোড়াদের মতো কথা বলে না, যুক্তি দিয়ে কথা বলে, হৃদয় দিয়ে কথা বলে, বিশ্বাস হয়। সিমোজি আবারও আগের প্রশ্নটা করে, তুমি জানো না মীর আব্দুল্লাহ কোথায় আছেন? তার পরিবারের সদস্য হিসেবে অন্তত তার কোনো না কোনো পরিকল্পনা তোমার জানা আছে। দেখো, এতদিন পর এ প্রশ্ন করাটা বোকামি। এটা রুটিন মানার প্রশ্ন। তোমার তোমার উপর আমার রিপোর্ট জমা দিতে হবে। এবার হাসতে হাসতে বলে, তুমি আসলে বিপজ্জনক লোক। বাকি জীবন তোমার জেলের ভেতরেই থাকা উচিত। আমার কাছে ভেতর বাহির সবটাই জেল। গুয়ান্তানামো ছোট্ট জেল, আর এর বাইরে পৃথিবী বড় জেল। দেহ থেকে আত্মার মুক্তি না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি নেই। আর জালিমদের জন্য আমি অবশ্যই বিপজ্জনক ব্যক্তি, তবে আমি আল কায়দার মতো বিপজ্জনক না। আমি তাদের চিন্তাভাবনার মতো একমত নই। আমি তাদের ব্যাখ্যা করার জেহাদ পছন্দ করি না। আমি কোনোতে নিরাপদ মানুষ হত্যা সমর্থন করি না। থ্যাংক ইউ ওমর। তোমার শেষ স্টেটমেন্ট আমার খুব কাজে লাগবে। শিমোজি দেখা করার পর থেকে অবস্থার অনেক উন্নতি হয়েছে। শিমোজি জানিয়েছে অস্ট্রেলিয়ার জনাথনকে ধরে আনা হয়েছে মাজার-ই শরীফ থেকে। সে আছে ক্যাম্প ডেল্টাতে, কিন্তু তার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নেই। বাকি অন্যদের খবর সে জানে না।
আগের চেয়ে ওমারকে একটা বড় সেলে রাখা হয়েছে। সেখানে সে বাড়তি জামা, পাজামা, গরম মোজা, ব্রাশ, টুথপেস্ট, চপ্পল আর তোয়ালা পেয়েছে। নিয়মিত গোসলের সুযোগ পেয়েছে। তাকে একটা জায়নামাজ, টুপি আর একটি কোরআন শরীফ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় সুবিধা যেটা সে পেয়েছে সেটা হলো প্রতিদিন 1 ঘন্টার জন্য সে বদ্ধ সেল থেকে খোলা আকাশের নিচে সময় কাটাতে পারে। তাকে দুজন সেন্ট্রি ধরে নিয়ে রেখে আসে একটা খাঁচার মধ্যে। ক্যাম্প 7 এর সাথে লাগানো একটা বারান্দাকে লোহার তার দিয়ে তীক্ষ্ণ ধার কাটা তার দিয়ে ঘেরাও করে খাঁচাটা বানানো হয়েছে। ধানটা বেড়ি লাগিয়ে ওমারকে সেখানে রেখে আসে। ওমার প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। গায়ের জামা খুলে খালি গায়ে বসে থাকে রোদে। গায়ে মেখে নেয় সোনালি রোদের আদর। তারা সারা গায়ে ক্ষতবিক্ষত দাগ ওদের মধ্যে সেসব দাগ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। বিয়ের পর আসমা সেসব দাগগুলোর উপর গুনে গুনে চুমু খেত আর বলতো, আপনার চেয়ে আপনার ক্ষতগুলোকে আমি বেশি ভালোবাসি। ওমর নিজে সেই ক্ষতগুলো ছুঁয়ে ছুঁয়ে খোঁজে আসমার ঠোঁটের স্পর্শ। মাথার উপর নীল আকাশ, সেখানে উঠছে অ্যালবার্টস পাখি। সেদিকে মুক্ত হয়ে তাকিয়ে মৃদু শব্দে বলে, আসমান, আমার আসমান।